আপনি বিবাহিত রুদ্ধ স্যার। সো হোয়াট মিস আরাধ্রী? হোয়াট মানে কি স্যার? আপনি বিবাহিত হয়েও অন্য একটা মেয়েকে বিয়ের প্রস্তাব কিভাবে দেন? কুলপ্রা। ফার্স্টলি আমি তোমার স্যার না। সেকেন্ডলি আমি মানি না এই বিয়েটা। তোমাকে ভালোবাসি। আর আমি তো তোমাকে উল্টোপাল্টা কোনো প্রস্তাব দেইনি। সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছি। স্টপ ইট স্যার। আপনি বাসায় যান। আপনার ওয়াইফ আপনার জন্য অপেক্ষা করছে। রাত প্লিজ, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো প্লিজ। বিয়েটা সত্যি এক্সিডেন্টলি হয়ে গেছে। এক্সিডেন্টলি হোক আর যাই হোক, বিয়েটা তো হয়েছে। আর আপনি বিবাহিত রুদ্ধ স্যার, প্লিজ আমার পিছু ছেড়ে দেন। রাত। স্যার প্লিজ এখান থেকে যান প্লিজ। আচমকা ঘুমটা ভেঙে গেল কারোটাকে। এই তানহা, তুই আজ আবার এই আজাইরা স্বপ্ন দেখছিস? আজাইরা না রে, এই একই স্বপ্ন তো আমি প্রায় দেখি। কি জানি কি মানে এই স্বপ্নের। আচ্ছা বাদ দে, তুই ফ্রেশ হয়ে নিচে আয়। ঘুম। আমি তাজরিয়া তানহা। আমি একটা ভার্সিটিতে পড়ি, অনার্স থার্ড ইয়ার। আমার বাবা মা নেই। আমি আমার ফুপুর বাসায় থাকি। প্রায় রাতে আমি এই স্বপ্ন দেখি। সেখানে আমি নিজেকে রাতের ভূমিকায় দেখি। কিন্তু কে এই রাত আর কে এই রুদ্ধতা আমি জানি না। কিরে তানহা, তোর হলো? ঘুম। আরহা চল, ঘুম চল, অলরেডি লেট হয়ে গেছে। আরে যাবি মানে? খেয়ে যাবি না? না গো মামুনি, এমনিতেই ও স্বপ্নের জন্য আজ উঠতে দেরি হয়ে গেছে। খেতে গেলে আরো দেরি হয়ে যাবে। আসছি গো মামুনি। ক্যান্টিনে গিয়ে খেয়ে নিব আমরা। আচ্ছা, সাবধানে যাস। আমি আর আমার ফুফাতো বোন আরহা বেরিয়ে গেলাম ভার্সিটির জন্য। আজ এমনিতেই অনেক লেট হয়ে গেছে, তার উপর একটা রিক্সাও পাচ্ছি না। মধ্যবিত্তদের এই এক ঝামেলা। এরা রিক্সার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে জীবন পার করে দেয়। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা রিক্সা পেলাম, তবে ভার্সিটি পৌঁছাতে দেরি হয়ে গেল। আমি আর আরহা দ্রুত ক্লাসরুমের দিকে ছুটলাম। তবে ভাগ্য ভালো যে আজ এখনো কোনো টিচার ক্লাসে আসেনি। খানিকক্ষণ পর বেশ সুদর্শন একজন ক্লাসে এলেন। তার গেটআপ দেখেই বুঝলাম নতুন কোনো টিচার হবে। উনি নিজে থেকেই তার পরিচয় দিলেন। হ্যালো স্টুডেন্টস, আমি হলাম তোমাদের সাইকোলজির নিউ টিচার। আমার নাম রুদ্ধ সরকার। স্যারের কথাটা কর্ণপাত হতেই বুকটা কেঁপে উঠল আমার। আবার রুদ্ধ? কে এই রুদ্ধ? আমার পিছনে কেন পড়ে আছে সে? এই যে মিস, আপনি মাথা নিচু করে বসে আছেন কেন? এনি প্রবলেম? স্যারের কথা শুনে বুঝলাম যে প্রশ্নটা উনি আমাকেই করেছে। তাই বেশি কিছু না ভেবে দাঁড়িয়ে গেলাম। আমাকে দেখে রুদ্ধ স্যার যেন বেশ অবাক হলেন। কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিলেন। বেশ অস্বস্তি হচ্ছিল আমার। তাই স্যারের দৃষ্টি আকর্ষণ করতে বললাম। নো স্যার, আমার কোনো প্রবলেম হয়নি। স্যারও খানিকটা অপ্রস্তুত হয়ে বলল, আপনার নামটা কি জানতে পারি? জি স্যার, আমি তাজরিয়া তানহা। ও, প্লিজ সিট ডাউন। এরপর রুদ্ধ স্যার নর্মালি ক্লাস নিয়ে চলে গেলেন। নেক্সট দুটো ক্লাস ফাঁকা। তাই আমি আর আরহা ক্যান্টিনে চলে গেলাম। খাবারের অর্ডার দিয়ে বসেছিলাম। তখনই আরহা বলল, কি বলবো আর তানহা, একে তো তোর স্বপ্নে এসে তোর রুদ্ধ স্যার তোকে শান্তিতে ঘুমাতে দেন না, আর এখন এই রুদ্ধ স্যার আমার ঘুম কেড়ে নিলেন। ছেলেদের এত সুন্দর হওয়ার কি দরকার বলতো? উফ, আরহা কি সব বলছিস? আচ্ছা তানহা, এমন যদি হয় যে তোর ওই রুদ্ধ স্যার আর আমাদের এই রুদ্ধ স্যার যদি এক হয়? ধুর, এসব তুই কর বলছিস? আমার স্বপ্নে যে আসে আমি তো তার মুখ দেখিনি, তাহলে কিভাবে বুঝবো বল? আচ্ছা বাদ দে এসব। আমি না একটু রাহাতের সাথে দেখা করতে যাব।
ছুটি হলে তুই চলে যাস কেমন? আর আম্মুকে একটু ম্যানেজ করে নিস। হুম। ভার্সিটি শেষে রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম। আরহা তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে। আমাকে আজ একাই ফিরতে হবে। বাসায় এসে চুপচাপ রুমে চলে গেলাম। মামুনিকে কোথাও দেখলাম না। হয়তো কোথাও গেছে। আমিও চুপচাপ খেয়ে দিয়ে রুমে চলে গেলাম। কাল মামুনির রুম থেকে একটা উপন্যাসের বই এনেছিলাম। মামুনিকে কখনো উপন্যাস পড়তে দেখিনো, তাই একটু অবাক হয়েছিলাম। আরো অবাক হয়েছিলাম যখন মামুনি বলেছিল যে এই বইটা নাকি আমার জন্যই। আমি আর বেশি কিছু না ভেবে বইটা খুললাম। বইয়ের প্রথম পাতায় খুব সুন্দর একটা কথা লেখা। লেখাটা এমন ছিল, যে তুমিতে আমি নেই, সে তুমি আমার চাই না। কথাটায় যেন হাজারো কষ্ট, রাগ, অভিমান মিশেছিল। কথাটাকে বলেছে, কার উদ্দেশ্যে লিখেছে জানি না, তবে খুব অদ্ভুত একটা টান অনুভব হচ্ছে। 2 পেজ পড়ে রেখে দিলাম। আর ভালো লাগছে না। কোনো এক অজানা আশঙ্কায় মনটা কুগাইছে। জানি না কেন। প্রায় সন্ধে হয়ে গেছে। আরহা অনেক আগেই বাসায় চলে এসেছে। মামুনি এসেছে কিনা তা দেখতে মামুনির রুমে যাচ্ছিলাম। রুমের সামনে গিয়ে দরজায় নক করার আগেই মামুনির কাঁপা কাঁপা গলা শুনতে পেলাম। মামুনি কাউকে বলছিল সে এসে গেছে, আবার ফিরে এসেছে আমাদের জীবনে। আমি আর বেশি কিছু না শুনে চলে এলাম। মামুনি কার কথা বলছিল? কে ফিরে এসেছে? পরদিন সকালে ভার্সিটি চলে গেলাম আমি আর আরহা। সামনেই ভার্সিটির নবীনবরণ অনুষ্ঠান। বেশ কিছু দায়িত্ব পড়েছে আমার উপর। সেটারই প্রস্তুতি চলছে। আজ তেমন ক্লাস নেই। আমি আরহা আর বাকি ফ্রেন্ডরা সেটাই দেখছিলাম। একটু পরে সবাই ক্যান্টিনে চলে গেলাম। সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। সবার কথার একই টপিক, রুদ্ধ স্যার। কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর একজন এসে বলল, প্রিন্সিপাল স্যার নাকি আমাকে ডেকেছে। আমি আর আমার এক ফ্রেন্ড অনু প্রিন্সিপালের রুমে যাচ্ছিলাম। উনি নাকি আমাদের ডেকেছেন। আমরা স্যারের রুমে গেলে স্যার বলেন আমরা যেন রুদ্ধ স্যারকে অনুষ্ঠানের থিমটা একটু বুঝিয়ে দিই। আমরা এবং প্রিন্সিপাল স্যার কথা বলছিলাম, তখনই রুদ্ধ স্যারের একটা ফোন এলো। উনি প্রিন্সিপাল স্যারের দিকে তাকিয়ে বললেন, আমার ওয়াইফের ফোন, আমি কি একটু? হুম, অবশ্যই। প্রিন্সিপাল স্যারের অনুমতি পেয়ে রুদ্ধ স্যার বাইরে চলে গেলেন। পরে আরে কিছু কথা বলে সেখান থেকে চলে এলাম। ক্লাসের দিকে যাচ্ছিলাম, তখনই কেউ বলল, তানহা, একটু শুনবে প্লিজ। আমি পেছনে তাকিয়ে দেখি রুদ্ধ স্যার। আমি ওনার দিকে এগিয়ে গেলে উনি বললেন, কালকে ক্লাস শেষে আমার সাথে লাইব্রেরি দেখা করবে। আমি একটু অবাক হলেও হ্যাঁ বলে চলে এলাম। রুদ্ধ স্যার কেন আমার সাথে দেখা করতে চাইলেন? আমিও বেশি কিছু না ভেবে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে দেখি বাসার পরিবেশ বেশ শান্ত। আমি বাসায় ঢুকতেই মামুনি আমাকে ডেকে বলল, তানহা, তোকে আমার কিছু বলার আছে। কি বলবে মামুনি, বলো না। মামুনি খানিক চুপ থেকে বলল, না কিছু না, তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। আজ আরোহার বাবা এসেছে। দুপুরের খাবারটা না হয় আজ সবাই একসাথেই খাবো। আচ্ছা মামুনি। আমি রুমে দিয়ে ফ্রেশ হয়ে নিলাম। মনটা আজ সত্যি খুব ভালো লাগছে। আরোহার বাবাকে আমি বাবাই ডাকি। এই মানুষটা আমাকে একদম নিজের মেয়ের মতো আগলে রাখেন। বাবাই এসেছে শুনে মনটা একদম ভালো হয়ে গেল। দুপুরের খাবারটা সবাই একসাথেই খেলাম। কিন্তু মামুনি কি বলতে গিয়েও বলল না, সেটা নিয়ে মনটা একটু অস্থির হচ্ছে। দুপুরে একটু ঘুমিয়েছিলাম। আজানের শব্দে ঘুম ভেঙে গেল। উঠে নামাজ পড়ে 1 কাপ কফি নিয়ে বেলকুনিতে দাঁড়িয়েছিলাম। তখনই আরহা এসে বলল, কাজটা কি ঠিক হলো তানহা? তুই কি কাজটা ঠিক করলি? আমি আবার কি করলাম? রুদ্ধ স্যার যে বিবাহিত সেটা আমাকে কেন বলিসনি?
বলা উচিত ছিল বুঝি। তানহা, আমি কিন্তু এখন মজা করার মুডে নেই। আমিও না। আমার কথায় আরহা যেন তেলে বেগুনে জ্বলে উঠল। আমার দিকে তাকিয়ে বলল, দেখিস পেতনি, তোর কপালে বর জুটবে না। কথাটা বলেই আরহা চলে গেল। আমিও আর নিজের হাসি ধরে রাখতে পারলাম না। রুমে এসে সেই উপন্যাসের বইটা খুললাম। বইয়ের প্রতিটা পাতা জুড়ে শুধুই অনুভূতির প্রকাশ। অবশ্য ওখান থেকে একটা লাইন আমার ভালো লেগেছে। লেখাটা এমন ছিল, সেই মানুষটা তোমার হোক যাকে ঘিরে তোমার সব অনুভূতি। মন ভালো করার জন্য বইটা সত্যি খুব উপকারী। ভার্সিটি এসে থেকেই বোর হচ্ছি। আজ সবগুলো বোরিং ক্লাস একসাথে হচ্ছে নাকি আমি সবকিছুতে বোর হচ্ছি বুঝতে পারছি না। খুব বিরক্তি নিয়ে আজকের ক্লাসগুলো শেষ করে বাসায় যাচ্ছিলাম। অর্ধেক রাস্তা যাওয়ার পর মনে হলো রুদ্ধ স্যার দেখা করতে বলেছিল। আরহাকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে রিক্সা নিয়ে আবার ভার্সিটিতে গেলাম। লাইব্রেরি গিয়ে দেখি রুদ্ধ স্যার ওখানেই আছেন। আমি গিয়ে স্যারকে বললাম, সরি স্যার, আমি না একদম ভুলে গিয়েছিলাম, তাই একটু লেট। ইটস ওকে, বসো ওখানে। জি স্যার। স্যার কয়েকটা নোট আমাকে দিয়ে বলল, এখান থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো মার্ক করে এই শিটে লিখে দাও। আমি একটু পরে এসে এগুলো নিয়ে যাব। ওকে স্যার। বেশ খানিকক্ষণ পর স্যার এসে নোটগুলো দেখতে চাইলে আমি তার দিকে আমার করা হ্যান্ড নোটটা এগিয়ে দিলাম। উনি একবার নোটটার দিকে তাকিয়ে আবার আমার দিকে তাকিয়ে বলল, তোমার হাতের লেখাটা আমার খুব পরিচিত একজনের লেখার সাথে মিলে যায়। অ্যাকচুয়ালি শুধু লেখা না, তুমি পুরোটাই তার সাথে মিলে যাও। মানে? না কিছু না, তুমি যেতে পারো। আচ্ছা স্যার। আমি আর কোনো কথা না বলে ওখান থেকে চলে এলাম। রুদ্ধ স্যার এমন কথা কেন বললেন? না, উনি আমাকে আগে থেকে চিনেন না, আমি উনাকে চিনি। কিন্তু কেন জানি উনাকে দেখলে আমার মনে হয় যেন উনি আমায় কত কিছু বলতে চান। চারিদিকের এত রহস্য আর নিতে পারছি না আমি। বাসায় এসে কারোর সাথে কোনো কথা না বলে সোজা রুমে চলে গেলাম। এখন আমার একটু রেস্ট দরকার, না হলে মাথাটা সত্যি ফেটে যাবে। বিকেলে উঠে ফ্রেশ হয়ে আরহাকে নিয়ে একটু হাঁটতে বের হয়েছিলাম। প্রায় ঘন্টাখানেক পর ফিরে এলাম। বাসার সামনে এসে দেখি বাসা থেকে একটা লোক বের হলো। আমি যদি খুব ভুল না করি তাহলে এটা রুদ্ধ স্যার। কিন্তু উনি এখানে কেন? তানহা, আমি যা দেখি তুই ওকে তাই দেখিস। হ্যাঁ রে আরহা, ওটা রুদ্ধ স্যার ছিল না। হুমবাট উনি আমাদের বাসায় কেন? চল ভেতরে গিয়ে দেখি। হুম চল। বাসায় গিয়ে দেখি মামুনি আর বাবাই চুপচাপ বসে আছে। তাদের মুখে স্পষ্ট ভয়। আমি তাদের কিছু বলার আগেই বাবাই বলল, আমাদের কোনো প্রশ্ন করিস না মামুনি। শুধু জেনে রাখো আমরা তোর ভালো চাই। কখনো আমাদের ভুল বুঝিস না প্লিজ। আমি শুধু তাদের কথায় হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। সবকিছুই আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। রুদ্ধ স্যার কেন এসেছিলেন এখানে? আর বাবাই এমন কথা বলল কেন? কি হলো বলতো তানহা? বাবা মায়ের হঠাৎ কি হলো বলতো? জানি না রে, আমি রুমে যাচ্ছি। আমাকে আর ডাকিস না প্লিজ। যা বাবা। তোর আবার কি হলো? রুমে এসে বসে আছি অনেকক্ষণ। প্রচন্ড বিরক্ত লাগছে সবকিছু। রুদ্ধ, এই রুদ্ধ কেন আমার পিছু ছাড়ছে না? আমার জীবনটাকে দুর্বিষহ করে দিয়েছে এই নামটা। আচ্ছা, আমার এই স্বপ্ন আর রুদ্ধ স্যারের ব্যাপারটা কি শুধুই কাকতালীয় নাকি এদের মাঝে কোনো সম্পর্ক আছে? সেটা এবার আমাকেই খুঁজে বের করতে হবে। সকালবেলা মামুনিকে কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়েছি। আজ ভার্সিটি ছুটি, তাই ঠিক করেছি আমি নিজেই রুদ্ধ স্যারের বাসায় গিয়ে নিজেই রুদ্ধ স্যারের থেকে জানতে চাইবো উনি কেন কাল আমাদের বাসায় গিয়েছিলেন। অনেক খুঁজে ভার্সিটির একজনের থেকে রুদ্ধ স্যারের বাসার খোঁজ পেয়েছি, বাট ঠিকানাটা বেশ অপরিচিত।
এই লোকেশনে কখনো গেছি বলে মনে হয় না। অনেক খোঁজাখুঁজির পর রুদ্ধ স্যারের বাড়ির কাছাকাছি এলাম, কিন্তু আশেপাশে একটা লোকও দেখলাম না যাকে ঠিকানা জিজ্ঞেস করব। বুঝতেও পারছি না কি করব। একটু সামনে গিয়ে একটা লোকের দেখা পেলাম। লোকটাকে দেখতে সুবিধার মনে হলো না, কিন্তু কিছু করার নেই। বাধ্য হয়ে ওনাকেই ঠিকানাটা দেখালাম। উনি বললেন উনি নিয়ে যাবে। আমি বারবার বললাম যে আমাকে ঠিকানাটা বলে দিলেই হবে, বাট উনি রাজি হলেন না। লোকটা আমাকে বেশ অন্ধকার একটা গলিতে নিয়ে গেলেন। রুদ্ধ স্যার যে এদিকে থাকে না সেটা পরিষ্কার। খুব ভালো মতোই বুঝলাম যে আমি নিজের বিপদ নিজেই ডেকে এনেছি। দৌড়ে পালানোর আগেই মাথায় বেশ ভারী একটা আঘাত অনুভব করলাম। কিছু বুঝে ওঠার আগেই চোখের সামনে সব ঝাপসা দেখলাম। আজই বুঝি আমি নামক সত্তাটা বিলীন হয়ে যাবে। আর বুঝি রুদ্ধ রাতের রহস্য জানা হলো না আমার। চোখ খুলেই নিজের সামনে আবিষ্কার করলাম রুদ্ধ স্যারকে। তার সাথে একজন মহিলাও আছে, হয়তো তার ওয়াইফ হবে। আমি নিজে থেকেই উঠার চেষ্টা করতেই মহিলাটি আমাকে ধরে বসিয়ে দিলেন। মহিলাটি রুদ্ধ স্যারের দিকে তাকিয়ে বললেন, এসব কি রুদ্ধ? রাত এখানে কিভাবে? ও তো 4 বছর আগেই। মহিলাটি আর কিছু বলার আগেই রুদ্ধ স্যার তাকে থামিয়ে দিয়ে বলল, ও রাত না, ও তানহা, আমার স্টুডেন্ট। আমি প্রচন্ড অবাক হলাম, উনি আমাকে রাত বললেন কেন? আমি রুদ্ধ স্যারকে জিজ্ঞেস করলাম, আমি এখানে কি করে এলাম স্যার? সেটা তোমার না জানলেও চলবে। আগে বলো, তুমি আমার বাসার ঠিকানা কেন খুঁজছিলে? কি দরকার ছিল তোমার আমার সাথে? আপনি কাল আমাদের বাড়ি কেন গিয়েছিলেন স্যার? ওটা তোমার বাড়ি ছিল না, তোমার বাড়ি অন্য কোথাও। মানে আমি ওখানে থাকি আর আপনি বলছেন ওটা আমার বাড়ি না, আমার বাড়ি অন্য কোথাও। আমার অন্য একটা বাড়ি আছে আর সেটা আমি জানি না। তোমার এখনো নিজের ব্যাপারে অনেক কিছু জানার বাকি আছে। শুধু খুব অপ্রত্যাশিত কিছু ঘটনার জন্য নিজেকে প্রস্তুত রাখো। রুদ্ধ স্যারের কথাটা কর্ণপাত হতেই মাথাটা ঘুরে উঠল আমার। এটা কি বলে গেলেন রুদ্ধ স্যার? উনি কোন ঘটনার জন্য প্রস্তুত থাকতে বললেন? এত রহস্য কেন এই মানুষটার মাঝে? আর তার সাথে আমারই সম্পর্ক কি? এত কি ভাবছো চিন্তামণি? পাশের মেয়েটির কথা শুনে তার দিকে ঘুরে তাকালাম আর বললাম, আপনি? আমি নিহা, দুনিয়ার সামনে রুদ্ধ ওয়াইফ, কিন্তু আসলে। আচ্ছা বাদ দাও, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসবো। আচ্ছা। আমি এবার সত্যি পাগল হয়ে যাব। রুদ্ধ স্যারের ওয়াইফ এটা কেন বলল যে উনি দুনিয়ার সামনে স্যারের ওয়াইফ, কিন্তু আসলে কি? তবে কি রুদ্ধ স্যার বিবাহিত নন? না, তা কিভাবে হয়? এত রহস্য কেন এই লোকগুলোর মাঝে? আর এই রাতটাই কে? নিজের ছোট মাথায় এত চাপ দিও না, মাথা ফেটে যাবে। ঘুম। বাসায় এসেছি অনেকক্ষণ। রুদ্ধ স্যারের ওয়াইফ আমাকে বাসায় রেখে গেছে। কোনোভাবে মামুনি বাবাইকে ম্যানেজ করলেও আর হাকে ম্যানেজ করতে পারেনি। তবে রুদ্ধ স্যারের ওয়াইফ যখন আমাকে রাখতে এসেছিল তখন তাকে দেখে মামুনি বাবাই বেশ অবাক হয়েছিল। তারা স্বীকার না করলেও আমি ঠিক বুঝেছি যে তারা একে অপরকে আগে থেকেই চিনে, কিন্তু কিভাবে? এই তানহা, এত কি ভাবছিস বলতো? আচ্ছা আরহা, তুই কি জানিস মামুনি বা বাবাই রুদ্ধ স্যার বা তার ওয়াইফকে আগে থেকে চিনি কিনা? সেটা তো আমি জানি না, বাট তুই একটা কথা বলতো, তুই রুদ্ধ স্যারের ওয়াইফকে কোথায় পেলি? সত্যি করে বল। রুদ্ধ স্যার কেন কাল এ বাড়িতে এসেছিল সেটাই জানতে আমি উনার বাড়িতে যাচ্ছিলাম, আর তখনই রাস্তায় ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ও আচ্ছা, তুই রেস্টুরেন্টে, আমি আসছি। আচ্ছা। আরহা চলে গেলে আমিও ঘুমিয়ে পড়ি, আমার একটু রেস্ট সত্যি দরকার। আমাকে বাঁচাও রুদ্ধ ভাইয়া, প্লিজ আমাকে বাঁচাও।
ওরা আমাকে মেরে ফেলবে। তোর কিছু হবে না রাত, আমি তোর কিছু হতে দিব না। একটু অপেক্ষা কর, আমি আসছি। আচমকা ঘুমটা ভেঙে গেল। আজ আবার এমন একটা স্বপ্ন দেখলাম। তবে আমার কেন জানি এবার মনে হচ্ছে যে এটা শুধুই একটা স্বপ্ন নয়, আমার সাথে সত্যি কখনো এমন হয়েছিল। কিন্তু এটা কিভাবে সম্ভব? তবে কি রাত আর আমার মাঝে এমন কিছু আছে যা আমার অজানা? উঠে ফ্রেশ হয়ে নিলাম। এখন আর ঘুম ধরবে না। নিচে গিয়ে আরোহার সাথে কিছুক্ষণ গল্প করে আবার রুমে চলে এলাম। সকালবেলা রেডি হয়ে আরহাকে নিয়ে ভার্সিটির জন্য বেরিয়ে গেলাম। কালকের ব্যাপারটা নিয়ে মামুনি হয়তো রেগে আছে আমার উপর, তবুও মামুনির সাথে বেশি কথা বললাম না। জানি মামুনির রাগ এমনি কমে যাবে। আজ হাতে অনেক টাইম থাকায় আমি আর আরহা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। কিছু দূর যেতেই রুদ্ধ স্যারের ওয়াইফকে দেখলাম একটা লোকের সাথে। আরহা আমাকে বলল, এই তানহা, ওটা রুদ্ধ। আরহা প্লিজ, আমি জানি তুই কি বলবি, কিন্তু প্লিজ এটা ওনাদের পার্সোনাল বিষয়, আমাদের এটা নিয়ে কথা বলা উচিত না। আচ্ছা শোন না তানহা, আমি আজ ছুটির পর রাহাতের সাথে দেখা করতে যাব, তুই একটু বাসায় ম্যানেজ করে নিস প্লিজ। আচ্ছা। আজ ভার্সিটির ক্লাসগুলা ভালোই কাটলো। আজ রুদ্ধ স্যারের ক্লাস ছিল না, লাস্টের ক্লাসটাও আজ হবে না, তাই একটু আগেই ভার্সিটির থেকে বেরিয়ে এলাম। আরহাও চলে গেছে। আজ রিক্সা পাইনি বলে হেঁটেই এগোচ্ছিলাম। কিছু দূর গিয়ে দেখি একজন বয়স্ক মহিলা অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে আছে। অনেক মানুষ দাঁড়িয়ে দেখছেন ঠিকই, কিন্তু কেউ হেল্প করছে না। আমি কিছু মানুষের সাহায্য নিয়ে ওনাকে হাসপাতালে নিয়ে গেলাম। বেশ খানিকক্ষণ পর মহিলার জ্ঞান ফিরল। পিপিলো হয়ে গিয়েছিল। আমি উনাকে দেখার জন্য উনার কেবিনে গেলেই উনি আমার দিকে তাকিয়ে কেঁদে উঠেন। উনার এমন বিহেভে বেশ অবাক হলাম। আমি উনার দিকে এগিয়ে যেতেই উনি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। তখনই উনার বাড়ির লোক এলো। তারা কিভাবে খবর পেয়েছে জানি না, তবে আরো অবাকের বিষয় হলো উনারা সবাই আমার দিকে এমন দৃষ্টিতে তাকিয়েছিলেন যেন আমি তাদের কত বছরের পরিচিত, কত আপন তাদের। তাদের মাঝের একজন মহিলার চেহারা অনেকটা রুদ্ধ স্যারের সাথে মিল ছিল। হয়তো এরা রুদ্ধ স্যারের আত্মীয় হবে। উনি আমার দিকে এগিয়ে এসে কাঁপা কাঁপা গলায় বললেন, প্রাত। আমি এবার একদম শিওর যে ওনারা রুদ্ধ স্যারের আত্মীয় হবে। উনি হয়তো স্যারের মা। আমি উনার দিকে তাকিয়ে বললাম, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমি রাত না, আমার নাম তানহা। ওখানে উপস্থিত সবার মুখ দেখে মনে হলো তারা আমার কথা মানতে নারাজ। তখনই ওষুধ নিয়ে একটা লোক প্রবেশ করলো। লোকটা আমার বয়সী হবে, হয়তো একটু বড় হবে। উনি কেবিনে ঢুকেই বলল, তোমরা কি শুরু করেছে বলো তো? কোথায় মেয়েটাকে ধন্যবাদ দিবে তা না করে? আমি এবার বললাম, আমার মনে হয় এবার যাওয়া উচিত। ভালো থাকবেন। চলুন আমি আপনাকে এগিয়ে দেই। লোকটাকে না করব ভেবেছিলাম, কিন্তু আবার মনে হলো এই লোকটার থেকে এই রাতের ব্যাপারে জানা যাবে। চলুন। করিডোরে হাঁটার সময় লোকটাকে প্রশ্ন করলাম, আচ্ছা কে এই রাত বলুন তো, আর তার সাথে আমার কি সম্পর্ক? ড্যাশ। হয়তো আপনি রাত, আবার হয়তো না। মানে? জানতে চান রাতের পরিচয়? আর রাতের সাথে আপনার কি সম্পর্ক জানতে চান? অবশ্যই। তার জন্য তো আপনাকে আমার সাথে একটা জায়গায় যেতে হবে। আমি যাব, চলুন। রাতের পরিচয় জানার পর এক মুহূর্ত যদি আপনার এটা মনে হয় যে আপনি রাত, তখন কি করবেন? নিজের আসল পরিচয়টা ফিরে চাইবেন নাকি? আপনি এতটা সিউর কি করে যে আমি রাত? আমি তো রাত নাও হতে পারি। হয়তো বা আমাদের চেহারা মিলে যায়, কিন্তু আমরা তো দুজন আলাদা মানুষও হতে পারি, সম্পূর্ণ আলাদা দুটি মানুষ। হতেই পারেন আলাদা দুটো মানুষ, কিন্তু রাতের সেরা উপসেরা আমি চিনি। আর আমি একদম নিশ্চিত আপনি রাত।
আমার যদি সাধ্য থাকতো না তাহলে আপনাকে একবার জড়িয়ে ধরতাম। নিজের সেই পিচ্ছি বোনটাকে জড়িয়ে ধরিনি কতদিন। আপনি রাতের ভাই, হয়তো নিজের না। রাত আমার মামাতো বোন ছিল। আমি ওকে সবসময় নিজের বোনের নজরে দেখলেও রুদ্ধ ভাইয়া কখনো দেখতো না। রুদ্ধ ভাইয়ার রাতের প্রতি খুব অদ্ভুত একটা টান ছিল। মানে, চলুনি না আমার সাথে, তারপর সম্মানের অর্থ বুঝে যাবেন। হুম। কিন্তু আপনার নামটা? আমি দীপ্ত। দীপ্ত আমাকে একটা বাড়ির সামনে নিয়ে এলো। বাড়িটা দেখেই বুঝলাম যে এই বাড়ির মানুষগুলো অতিমাত্রায় শৌখিন। তবে আমার কেন জানি মনে হচ্ছে আমি এখানে আগেও এসেছি। বাড়ির ভেতরে ঢুকলে উনি আমাকে একটা রুমে নিয়ে গেলেন। রুমটা খুব সুন্দর সাজানো গোছানো। পুরো রুম জুড়েই রাতের ছবি লাগানো। মেয়েটা হুবহু আমার মতো দেখতে, এমনকি তার হাতের কাটা দাগটাও একদম আমার সাথে মিলে যায়। এটা কি করে সম্ভব? কি ভাবছেন, এটা রাতের রুম তাই তো? কিন্তু না, এটা রুদ্ধ ভাইয়ার রুম। দীপ্তর কথায় বেশ অবাক হয়ে বললাম, রুদ্ধ স্যার বুঝি রাতকে খুব ভালোবাসতো? হুম, হয়তো একটু বেশি ভালোবাসতো। কিন্তু উনি তো বিবাহিত। এই বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট। না, ঠিক তাও না। কারণ আসলে তো রুদ্ধ ভাইয়া আর নিহা আপুর বিয়েটা হয়নি। দুনিয়ার সামনে হয়তো নিহা আপু রুদ্ধ ভাইয়ার ওয়াইফ, কিন্তু আসলে সে অন্য কারোর ওয়াইফ। মানে, নিহা আপু যাকে ভালোবাসতো তার বাড়ির লোক তাকে পছন্দ করেনি। তারা পছন্দ করেছিল ভাইয়াকে। এজন্য নিহা আপু তার বয়ফ্রেন্ড মিলে এমন একটা কিছু করে যাতে রুদ্ধ ভাইয়া নিহা আপুর সাথে বিয়ের নাটকটা করতে রাজি হয়। কিন্তু এখন সবটা আমাদের কাছে পরিষ্কার হলেও ভাইয়া কেন এখনো নিহা আপুকে নিজের ওয়াইফ বলে পরিচয় দেয় তা সত্যি আমাদের অজানা। হয়তো অনেক বড় কোনো কারণ আছে এর পিছনে। রাত কি মারা গেছে? হয়তো হ্যাঁ, আবার হয়তো না। এই বিয়েটাকে কেন্দ্র করে রাত আর রুদ্ধ ভাইয়ার মাঝে বেশ দূরত্ব সৃষ্টি হয়েছিল। রুদ্ধ ভাইয়া রাতকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু রাত কিছু শুনতে প্রস্তুতি ছিল না। একদিন রাগারাগি করে সে গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছিল। তার কিছুক্ষণ পর খবর পেয়েছিলাম রাতের গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছিল। খুব বাজে ভাবে আঘাত লাগায় গাড়িটা ব্লাস্ট হয়ে গিয়েছিল। অনেক খুঁজেও সেখানে রাতের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। ওরকম একটা পরিবেশে রাতের বাঁচাটা দুষ্কর হলেও এখনো এ বাড়ির প্রতিটা মানুষের মনে একটা আশা আছে যে রাত হয়তো অন্য কোথাও অন্য কোনো পরিচয়ে বেঁচে আছে। একটু ভেবে দেখুন প্লিজ। যদি আপনি রাত হন তাহলে আপনার কিছু তো মনে পড়বে। দীপ্ত কিছুক্ষণ চুপ থেকে আমারও বলতে শুরু করলো। তার চোখে জলরাশি স্পষ্ট দেখতে পাচ্ছি আমি। জানেন তো, আপনার হাতের লেখা দেখার পর ভাইয়া আমাকে বলেছিল হয়তো আপনি রাত হলেও হতে পারেন। আপনার আর রাতের হাতের লেখাও একদম এক। টেবিলে কিছু ডায়েরি রাখা আছে, সেখানে দেখতে পারেন। আমি আর কৌতূহল দমিয়ে রাখতে না পেরে একটা ডায়েরি খুললাম। ডায়েরিটার প্রথম পৃষ্ঠায় লেখা ছিল, তুমি মেয়েটা বড্ড ছোঁয়াচে জানো তো। খুব সহজেই যে কাউকে তুমি নামক রোগে আক্রান্ত করতে পারো। জানো তো, আসক্তি শুধু কোনো জিনিসে হয় না, আসক্তি মানুষেও হয়। যেমন তুমি নিজেকে আমার আসক্তি করে তুলেছ। এখন এভাবে আমায় ছেড়ে দিলে আমি বাঁচব কি করে বলো? কে সারাবে আমার তুমি নামক রোগটা? কে কাটাবে আমার তুমি নামক আসক্তিটা? তোমাকে খুনি বলার সাথে আমার নেই, তবে বলবো যে কারো মনটাকে মেরে ফেলতে তুমিই যথেষ্ট। তুমি নামক এই রোগটা যে এবার মহামারী আকার ধারণ করেছে। এবার একটু নিজেকে লুকিয়ে রেখে প্রিয়। আমি যে চাই না এই মহামারীতে আমার মতো আরো কেউ শহীদ হোক। এবার নিজেকে একটু গুটিয়ে নাও প্রিয়। কথাগুলো দেখে মনের মাঝে এক অদ্ভুত খারাপ লাগার সৃষ্টি হলো। কত আবেগ মিশিয়ে লেখা কথাগুলো। কিন্তু হাতের লেখাটা একদমই আমার লেখার মতো না। আমি দীপ্তর দিকে তাকিয়ে কিছু বলতে যাব, তার আগেই উনি বললেন,
ওটা ভাইয়ার ডায়েরি। আপনি পাশের ও নীল ডায়েরিটা দেখতে পারেন। আমি এবার নীল ডায়েরিটা খুললাম। অবিকল আমার হাতের লেখা। কিন্তু আমি যদি রাত হয়ে থাকি আর আমি যদি সব ভুলে গিয়ে থাকি, তবে হুবহু একদম আগের মতো হাতের লেখা কিভাবে সম্ভব? আমি জোর দিয়ে বলবো না যে আপনি রাত, তবে এটুকু বলবো যে নিজের পরিচয়টাকে একটু ভালো মতো জানার চেষ্টা করবেন। অনেক দেরি হয়ে গেছে, এবার আমাকে বাড়ি ফিরতে হবে। ঘুম। বাড়ি এসে থেকে একটা কথাই মাথায় ঘুরছে, কে আমি, কি আমার পরিচয়। সত্যি বলতে তো ৬-৭ বছর আগের কোনো স্মৃতিও আমার নেই। মামুনি এ নিয়ে বললে প্রতিবারই এড়িয়ে গিয়েছে। আর আমি যদি সত্যি রাত হয়েই থাকি, তাহলে মামুনি কেন আমাকে এখানে তানহা পরিচয় রেখে দিয়েছে? এত তাদের কি লাভ? এবার সত্যি আমাকে সবটা জানতে হবে। এই তনহা, কি হয়েছে বলতো তোর? এমন মন খারাপ করে বসে আছিস কেন? না কিছু না। তুই কখন এলি? এই তো একটু আগেই। আচ্ছা শোন, বাবা মা তোকে নিচে রাখছে। ঘুম। যাচ্ছি। কিছু বলবে মামুনি? তানহা, আমি বা তোর বাবাই সব সময় তোর ভালোই চাই। তোকে আমরা খুব ভালোবাসি। তাই তো তোকে দূরে কোথাও পাঠানোর কথা ভাবতেও পারি না। তাই আমরা তোর বিয়ে ঠিক করেছি। বিয়ে? কিন্তু কার সাথে? আমার ছেলে আরিশের সাথে। তোমার ছেলে মানে? আমাকে আগে কেন বলনি যে তোমার একটা ছেলে আছে? আর এতদিন যে আমি তোমাদের সাথে আছি, আমাকে তো কখনো বুঝতে দেওনি যে তোমাদের একটা ছেলেও আছে। সেসব অনেক বড় কাহিনী। তোকে পরে কখনো বললো? আজ রাতেই আরিশ বাসায় আসবে। তুই না হয় তখনই সব জানিস। এখন বরং তুই বিয়ের জন্য প্রস্তুতি নে। আমি আর কিছু না বলেই রুমে চলে এলাম। মামুনি এটা কিভাবে করলো? আমার বিয়ে ঠিক করে ফেললো আর আমাকে একবার জানালো না। আর আরহাও তো কখনো বলেনি যে ওর একটা ভাই আছে। বিকেল থেকে মন খারাপ করে রুমেই বসেছিলাম। সন্ধ্যাবেলা হইচই শুনে বাইরে গিয়ে দেখলাম একটা লোক দাঁড়িয়ে আছে। হয়তো এটাই আরিশ হবে। আমি আর ওদিকে না গিয়ে আবার রুমে চলে গেলাম। খানিকক্ষণ পর মামুনি ডাকলে আমি রান্নাঘরে গেলাম। মামুনি আমার হাতে এক কাপ কফি ধরিয়ে দিয়ে বলল, এটা আরিশের ঘরে দিয়ে আয়। আমি না করলেও মামুনি শুনল না। আমিও কফি নিয়ে উনার ঘরে নক করতেই উনি দরজা খুলে দিলেন। উনাকে দেখে একটু অবাক হলাম। উনি সেই লোক যাকে সকালে রুদ্ধ স্যারের ওয়াইফের সাথে দেখেছিলাম। আমি কিছু না বলে কফিটা ওনাকে দিয়ে চলে এলাম। উনিও তেমন কিছু বলল না। আমি সোজা আরোহার রুমে চলে গেলাম। গিয়ে ওকে বললাম, সকালের ওই ছেলেটা যে তোর ভাই ছিল বলিসনি কেন? আরে তখন তো এটাই বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি বলতে দিলেন কই? আসলে বাবা মার সাথে ঝামেলা করে ভাইয়া গত 3 বছর বাইরে ছিল। আর মা বাবাও আমাকে নিষেধ করেছিল তোকে ভাইয়ার ব্যাপারে না বলতে। ও, আমার মাথায় একটা কথাই ঢুকছে না যে আরোহার ভাইয়ের কথা আমাকে জানালে কি এমন হতো? আর রুদ্ধ স্যারের ওয়াইফের সাথেই বা তার কি সম্পর্ক? আমি আরোর বেশি কিছু না ভেবে সরাসরি মামুনির কাছে গিয়ে বললাম, আমি কে মামুনি? কি আমার পরিচয়? আমার নিজের পরিবার কোথায়? আজ আমার সব প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। তানহা, এসব কি বলছিস? তোর আসল পরিবার মানে? তোর বাবা মা মারা গেছে, সেটা তুই ভালো করেই জানিস। আর তোর কোনো আত্মীয়ের ব্যাপারে আমি জানি না। আর আমার ফ্যামিলি তো তোর আসল পরিবার। মামুনি, আমি জানি আমার আরো কোনো পরিচয় আছে। প্লিজ আমাকে আজ সত্যি সবটা বলো। শুনতে চাস তোর আসল পরিচয়? তবে শোন। মামুনির কথা শোনার পর আমার মাথা ঘুরে গেল। মামুনি এটা কি বলল? তবে কি আমি সত্যি? মামুনির কথায় খুব অবাক হলাম। মামুনি বলল, আমি নাকি অনাথ?
মামুনিরা নাকি আমাকে রাস্তা থেকে এনেছে। মামুনির কথাটা যে নিতান্তই ফালতুতা বুঝতে কষ্ট হলো না। কোনো বাচ্চার কাছে ওই কথা গ্রাহ্য হবে না। আমি আর কথা না বাড়িয়ে চলে এলাম। খুব ভালোই বুঝেছি মামুনি এ ব্যাপারে কিছুই বলবে না। যা করার আমাকেই করতে হবে। এজন্য আমার রুদ্ধ স্যারের সাথে কথা বলতে হবে। রাতে খাবার খেয়ে বেগুনিতে দাঁড়িয়েছিলাম। তখনই ঘাড়ে কারো হাতের স্পর্শ পেলাম। পিছনে তাকিয়ে দেখি আরিশ। প্রচন্ড বিরক্ত হলাম। আপনি এখানে এটাতে আসতে পারি না বুঝি? এমনিতেও কিছুদিন পর তোমার সাথেই থাকা লাগবে, তাই না সুইটহার্ট? উনার মুখে এমন কথা শুনে মেজাজটা বিগড়ে গেল। প্রচন্ড ম্যানারলেস একটা লোক। আমি আর কিছু না বলে ঘুরে দাঁড়ালাম। হঠাৎই আরিশ আমাকে পেছনে থেকে জড়িয়ে ধরল। মেজাজটা খুব বিগড়ে গেল। উনাকে ছাড়িয়ে ঠাস করে একটা চড় মেরে দিলাম। উনি প্রচন্ড রেগে গেলাম। উনি চিৎকার করে বলল, তোকে কাছে পাওয়ার জন্য কম কষ্ট তো করিনি, আর আজ একটু টাচ করাই এমন করলি। এর ফল তোমাকে ভোগ করতে হবে। কথাগুলো বলে উনি চলে গেলেন। উনি এমন কি কষ্ট করেছেন আমাকে পেতে? বেশি কিছু না ভেবে ঘুমাতে গেলাম। ঠিক করেছি কাল সকাল সকাল ভার্সিটি গিয়ে রুদ্ধ স্যারের সাথে কথা বলবো। সকালে একটু তাড়াতাড়ি ভার্সিটিতে গেলাম, কিন্তু রুদ্ধ স্যারকে পেলাম না। উনি এখনো আসেনি। খানিকক্ষণ পর দেখলাম রুদ্ধ স্যারের গাড়িটা ক্যাম্পাসে ঢুকলো। স্যার যখন গাড়ি পার্ক করে আসছিলেন তখনই আমি স্যারের কাছে গিয়ে বললাম, স্যার আপনার সাথে আমার খুব জরুরি কিছু কথা আছে। না করবেন না প্লিজ। ওকে, তুমি ছুটির পর আমার সাথে দেখা করো। এতটুকু বলেই স্যার চলে গেলেন। কেন জানি মনে হলো স্যার আমাকে ইগনোর করছে। আমিও কিছু না বলে ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষ করে রুদ্ধ স্যারকে খুঁজছিলাম, কিন্তু ওনাকে পেলাম না। আজ উনি ক্লাসও নিতে আসেননি। এক পিয়নের থেকে জানলাম ওনার বাসা থেকে ইমার্জেন্সি কল আসায় নাকি উনি বাসায় চলে গেছেন। আমিও হতাশ হয়ে বাসায় চলে আসছিলাম। গেটের সামনে এসে দেখি আরিশ দাঁড়িয়ে আছে। আমি উনাকে দেখেও পাশ কাটিয়ে চলো আসতে নিলে উনি আমার হাত ধরে ফেলেন আর বলেন, চুপচাপ গাড়িতে উঠে বসো। এটা পাবলিক প্লেস। এখানে কোনো সিন ক্রিয়েট করবেন না। আমি চাই না কাল রাতের ঘটনার পুনরাবৃত্তি আবার হোক। উনিও আর কিছু না বলে আমার হাতটা ছেড়ে দিলেন। আমিও একটা রিক্সা নিয়ে বাসায় চলে গেলাম। খুব ভালো মতোই জানি বাসায় গেলে এটা নিয়ে মামুনি কথা বলবে। তাই বাসায় ঢুকে সরাসরি নিজের রুমে চলে গেলাম। আপাতত কারো কোনো কথার সম্মুখীন হতে চাই না। দুপুরের খাবার টেবিলে আরহা ছিল না। কোথায় গেছে কে জানে। আজ তো আমার সাথে ভার্সিটিও যায়নি। আমিও আর কাউকে জিজ্ঞেস করলাম না কোথায় গেছে। এই পরিবারের মানুষগুলোর ওপর অনেকটাই অবিশ্বাস জন্মেছে। আমি চুপচাপ খাবার খেয়ে উঠে এলাম। মামুনি বা বাবাই কেউই কোনো কথা বলল না। আয়েশের রুম পেরিয়ে আমার রুমে যেতে হয়। আমি যখন রুমে যাচ্ছিলাম তখন আয়েশের কিছু কথা আমার কানে এলো। উনি কাউকে বলছিলেন, যত টাকা লাগবে আমি দেব, আপনি শুধু নিজের মুখ বন্ধ রাখুন। মনে রাখবেন আমার কাঙ্ক্ষিত জিনিসটা আমি পেয়ে গেলে আপনাকে মেরে ফেলতেও দুবার ভাববো না। সো বি কেয়ারফুল। আমি আর কিছু না শুনে রুমে চলে এলাম। উনি এগুলো কাকে বললেন? আর যত টাকা লাগবে উনি দিবেন মানে? আমি যতদূর জানি এই ফ্যামিলিটা নিতান্তই মধ্যবিত্ত। আরিশ কি করে তা আমার জানা নেই, কিন্তু বাবাই একটা জব করে। তাহলে আরিশ এত টাকা কোথায় থেকে পায়? তবে কি উনি খারাপ কিছু না আর ভাবতে পারছি না। যত ভাবছি মাথার মধ্যে সব তালগোল পাকিয়ে যাচ্ছে। এত রহস্য কেন এই মানুষগুলোর মাঝে? বিকেলে কিছু কেনাকাটা করার জন্য আমি আর মামুনি শপিং মলে গেলাম। অল্প কিছু জিনিস কেনার পর মামুনির একটা কল আসায় মামুনি বাইরে চলে গেল।
আমি এদিক ওদিক দেখছিলাম, তখনই আমার নজর পড়লো একটা দোকানে। ওখানে আরিশ আর রুদ্ধ স্যারের ওয়াইফ ছিলেন। ওনাদের দেখে যে কেউ বলে দিবে যে ওনাদের মাঝে কতটা ক্লোজ রিলেশন। তবে কি রুদ্ধ স্যারের ওয়াইফের বয়ফ্রেন্ড আরিশ? আর যদি তাই হয় তবে উনি কেন আমাকে বিয়ে করতে রাজি হলেন? সেখানে থেকে চলে যাওয়ার জন্য পিছনে ঘুরতেই কারো সাথে ধাক্কা খেলাম। সামনে মধ্যবয়স্ক একজন লোক ছিল। ওনার হাতের জিনিসগুলো পড়ে গিয়েছে। আমি দ্রুত সেগুলো তুলে ওনার দিকে বাড়িয়ে দিতেই দেখি উনি আমার দিকে একখানে তাকিয়ে আছেন। আমি জিনিসগুলো ওনার দিকে বাড়িয়ে দিতেই উনি বললেন, তুমি তানহা না? জি আঙ্কেল। কিন্তু আমি আপনাকে ঠিক চিনলে না তো? অবশ্য চিনবেই কেমনে। আমি আরাফ সরকার, একজন নিউরোলজিস্ট। 4 বছর আগে যখন তোমার মাথায় আঘাত লেগেছিল তখন তোমার ট্রিটমেন্ট তো আমি করেছিলাম। বাট কিছুদিন পরেই তো তোমরা এখানে শিফট করলে। তা এখন বুঝি ভালো আছো? জি আঙ্কেল। আর সরি, আমি আসলে খেয়াল করিনি তাই ধাক্কা। ইটস ওকে ডিয়ার। আচ্ছা আমি এখন আসি। টেক কেয়ার। আচ্ছা আঙ্কেল। আঙ্কেল চলে গেলেন। আমি অবাক হলাম যে আমার মাথায় আঘাত লেগেছিল আর আমার মনে নেই। আঙ্কেল তো বলল 4 বছর আগে আঘাত লেগেছিল, আবার রাতও 4 বছর আগেই, তার মানে কি? এই তানহা, এদিকে আয়। মামনির ডাক শুনে ওদিকে চলে গেলাম। তারপর টুকটাক আরো কিছু কেনাকাটা করে বাসায় চলে এলাম। বাসায় এসে দেখি আরহা আমার রুমে। আমি ওকে দেখে বললাম, তুই কই থেকে আসলি? উড়ে উড়ে আসিনি, হেঁটে হেঁটেই এসেছি। আচ্ছা শোন, তোর আর এখন চেঞ্জ করার দরকার নেই। কেন? তোকে একটা জায়গায় নিয়ে যাব। কোথায় নিয়ে যাব? কেন যাব? এত প্রশ্ন করিস না প্লিজ। শুধু আমার সাথে চল। আচ্ছা চল। আরহা আমাকে বেশ শান্ত একটা জায়গায় নিয়ে গেল। আমি বেশ অবাক হলাম। আমি ওকে প্রশ্ন করলাম, আমাকে এই সময় এখানে আনার মানে কি আরহা? আমাকে ভুল বুঝিস না তানহা। তোকে আমার কিছু বলার আছে। যা ওই বাড়িতে বলা যাবে না। দেখ তানহা, তুই রাত কিনা আমি জানি না। তবে তানহা তোর আসল পরিচয় নয়। 4 বছর আগে মা বাবা তোকে নিয়ে এসেছিল। তোর অবস্থা তখন অনেক খারাপ ছিল। তোর শরীরের বেশ কিছু জায়গা পুড়ে গিয়েছিল। আমি জানি না তোর কিছু কেন মনে নেই, বাট এটা জানি যে তুই আমাদের আপন কেউ না। বাট বাবা মা এভাবে কেন তোকে রেখে দিয়েছি জানি না। বাট এই সব কিছুর পিছনে কোন না কোন ভাবে ভাইয়া জড়িত। আরিশ। হুম। তুই প্লিজ ভাইয়াকে বিয়ে করতে রাজি হস না। আমার বাবা মা, ভাইয়া মোটেও ভালো মানুষ না। তবে ভাইয়া নিজে থেকে তোকে বিয়ে করতে চেয়েছো তখন অবশ্যই কোনো কারণ আছে। তুই যদি বিয়েটা না করিস তাহলেও তোর প্রবলেম। করলেও তোর লাইফটা শেষ। আমি তো তোর ভালো চাই, তাই কথাগুলো তোকে বললাম। বাকি আর কিছুই আমার হাতে নেই। এখন যা করার তোকেই করতে হবে। আরোহার কথায় খুব একটা অবাক হলাম না। আমি এমন কিছুই আশা করছিলাম। তবে আরহা যে বলল আমার শরীরের বেশ কিছু অংশ পুড়ে গিয়েছিল। তবে কি এটা সেই ব্লাস্টের জন্য? তবে আমি কেরা? না, আমাকে সবটা ক্লিয়ারলি জানতে হবে। আমি আরোহার দিকে তাকিয়ে বললাম, তুই এসব আগে কেন বলিসনি আমায়? সাহস পায়নি রে তোকে এসব বলার। তুই আমাকে ভুল বুঝিস না প্লিজ। আমি তোকে অবশ্যই এখান থেকে বেরোতে হেল্প করব। তোর যা সাহায্য দরকার আমি করব। ভাইয়া বাবা মায়ের ব্যাপারে যে কোনো তথ্য আমি তোকে দিব। আরহাকে নিয়ে বাসায় চলে এলাম। বাসায় এসে দেখি বেশ কয়েকজন লোক। একজন পাঞ্জাবি পরিহিত বৃদ্ধ লোক আছে।
আমি মামনিকে কিছু বলার আগেই সে বলল, উনি কাজী সাহেব, তোর আর আরিশের বিয়েটা আমরা আজই দিব। তুই উপরে গিয়ে তৈরি হয়ে নে। মামুনির কথায় যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। এখন কি করব? বিয়েটা কিভাবে ভাঙবো? নাকি বিয়েটা করে নিব? আমি এই বিয়েটা করতে পারবো না মামুনি। প্রথমে তো তুমি আমাকে না জানিয়ে বিয়েটা ঠিক করলে, আবার বিয়ের ডেটও ঠিক করলে আমাকে না জানিয়ে। এত কথা না বলে চুপচাপ রেডি হয়ে নিচে আয়। আইস রেগে গেলে কিন্তু ব্যাপারটা খারাপ হবে। কিন্তু মামুনি, আমি কিছু বলার আগেই আর আমাকে টেনে রুমে নিয়ে গেলেও। আমি প্রচন্ড রেগে বললাম, আমাকে এভাবে কেন নিয়ে এলি আরহা? দেখ তানহা, ব্যাপারটা যখন এত দূর গেছে তখন নিশ্চয় সব ভাইয়ার কথা মতো হচ্ছে। আর তুই যদি এখন কিছু করিস তবে ভাইয়া খুব রেগে যাবে। আর ভাইয়া রেগে গেলে কি হতে পারে সেটা তোর কল্পনার বাইরে। কিন্তু তাই বলে কি আমি বিয়েটা করে নিব? আরহা প্লিজ আমাকে কিছু একটা তো বল। আমার মাথা কাজ করছে না। কি করব আমি এখন? আমি এই বিয়েটা করতে পারবো না। তানহা, একটা কাজ করলে কি হয়? আমার তো মনে হয় রুদ্ধ স্যারের ওয়াইফের সাথে ভাইয়ার সম্পর্ক বেশ গভীর। তুই বরং ওনাকে ডাক, উনি হয়তো ভাইয়ার বিয়েটা মেনে নিবে না। তুই ঠিকই বলেছিস আরহা, কিন্তু আমি উনাকে এখানে ডাকবো কেমন করে? টাকা লাগবে না। আমার মনে হয় উনার কাছে জাস্ট এই খবরটা পৌঁছে দিলেই হবে। তোর কাছে কি উনার নাম্বার আছে? আমাদের যা করার খুব দ্রুত করতে হবে। আমার কাছে উনার নাম্বার তো নাই, বাট উনার কাছে খবর পৌঁছানোর লোকও আছে। আমি দ্রুত দীপ্তকে ফোন করলাম। সেদিন উনার নাম্বারটা নিয়েছিলাম। আমি উনাকে আমাদের সব প্ল্যান জানালাম। উনিও সাহায্য করবেন বলে দিলেন। মামুনির ডাকে বিরক্ত হয়ে কোনো রকম তৈরি হয়ে নিচে গেলাম। আমি যাওয়া মাত্রই আরিশ বিয়ে পড়ানো শুরু করতে বললেন। কাজী সাহেবও বিয়ে পড়াতে শুরু করলেন। আরিশ খুব দ্রুত পেপারস গুলোতে সাইন করে দিলেন। আমাকে সাইন করতে বলল, আমি কিছুতেই সাইন করছিলাম না। অনেকক্ষণ পর আরিশ বেশ রেগে গেলেন। কিন্তু আমি ভাবছি নিহা আপু এখনো আসছে না কেন? আরিশ রেগে আমার দিকে তেড়ে এসে সাইন করতে বললেই পেছনে থেকে কেউ বলে, স্টপ দিস আরিশ। আমি দরজার দিকে তাকিয়ে বলি, রুদ্ধ স্যারের ওয়াইফ। উনি এসে আরিশের গালে একটা চড় লাগিয়ে দিলেন। তখনই বাবাই চিৎকার করে বলল, এই মেয়েকে তুমি? তোমার সাহস হয় কি করে আমার ছেলের গায়ে হাত তোলার? নিহা আপু চিৎকার করে বলল, কে আমি? নিজের ছেলেকে জিজ্ঞেস করুন কে আমি? তার বিয়ে করা বউ আমি। 4 বছর আগে বিয়ে করেছিল আমায়। বিয়ে করা বউ থাকতেও সে আবার কিভাবে বিয়ে করে? বলো আরিশ, কেন করছিলে এটা তুমি? আমাকে কেন ঠকাচ্ছিলে? আরিশ এতক্ষণ চুপ করেছিল, কিন্তু মামুনি এবার আরিশের দিকে তাকিয়ে বলল, মেয়েটা এসব কি বলছে আরিশ? যে তুই তানহাকে পাওয়ার জন্য এত কিছু করলি, সে তুই অন্য একজনকে বিয়ে করে নিলি। 4 বছর আগে বিয়ে করেছিস, আমাদের জানাসনি কেন? আপনার ছেলে তানহাকে পেতে এমন কি করেছে? কথাটা রুদ্ধ স্যার বললেন। কিন্তু উনি এখানে কেন? উনাকে কি এসব উনার ওয়াইফ বলেছেন? না সরি, উনার ওয়াইফ না তো, আরিশের ওয়াইফ। রুদ্ধ স্যারের কথায় আরিশ প্রচন্ড রেগে গেলেন। কিন্তু কেন তা বুঝলাম না। রুদ্ধ স্যার আরিশের দিকে এগিয়ে এসে ওনাকে একটা চড় মারলেন। উপস্থিত সবাই বেশ অবাক হলেন। আরিশ প্রচন্ড রেগে রুদ্ধ স্যারের দিলে তেড়ে গেলে রুদ্ধ স্যার চিৎকার করে বলল, স্টপ দিস আরিশ। এত বছর তোর অনেক অন্যায় সহ্য করেছি। তোর জন্য 4 বছর নিহার সাথে অভিনয় করেছি। তোর জন্য আমি আমার রাতকে হারিয়ে ফেলেছি। শুধু তোর জন্য এতগুলো মানুষের জীবন নষ্ট হয়ে গেছে। রুদ্ধ স্যারের কথায় নিহা আপু বলল, এসব কি বলছো রুদ্ধ?
আয়েশের জন্য সব হয়েছে মানে। রাতে চলে যাওয়াটা একটা অ্যাক্সিডেন্ট ছিল জাস্ট। এখানে আয়েশ কি? তোমার এখনো অনেক কিছু জানার বাকি আছে নেহা। আজ আমি সবার সামনে সব বলল। আয়েশ কখনোই তোমাকে ভালোবাসেনি নেহা। ও ভালোবাসতো রাতকে। আর রাতকে পাওয়ার জন্যই আয়েশ এত কিছু করেছে। রুদ্ধ স্যারের কথায় সবাই অবাক হলেও সবচেয়ে বেশি অবাক হয় নেহা আপু। রুদ্ধ স্যার খানিক থেমে আবারও বলতে শুরু করে, আয়েশ আর আমি কলেজ ফ্রেন্ড ছিলাম। নেহার সাথে রিলেশন চলাকালীন আমার মাধ্যমেই রাতের সাথে আয়েশের পরিচয় হয়েছিল। আয়েশ শুরু থেকেই রাতকে পছন্দ করত। আয়েশ নেহার সাথে ব্রেকআপও করতে চেয়েছিল, কিন্তু নেহার ইমোশনাল ব্ল্যাকমেইলে সে নেহাকে ছাড়তে পারেনি। আয়েশ জানতো আমি রাতকে ভালোবাসতাম। ও এটাও জানতো যে আমি থাকতে ও রাতকে পাবে না। তাই ও একটা প্ল্যান বানায়। ও নেহাকে বিয়ে করতে রাজি ছিল না, আবার ও নেহাকেও ছাড়তে পারছিল না। নেহার বাবা আয়েশকে মেনে না নেওয়ায় আয়েশ আরো সুযোগ পেয়ে যায়। আয়েশ আর নেহা লুকিয়ে বিয়ে করে নেই আর আমাকে রিকোয়েস্ট করে যেন আমি কিছুদিনের জন্য দুনিয়ার সামনে নেহার হাজবেন্ডের নাটক করি। পরে ও নেহার বাবাকে সব বুঝিয়ে বলবে। তখন আমিও আয়েশের কথা ফেলতে পারিনি। এই বিয়েটা নিয়ে আমার আর রাতের মাঝে বেশ ঝামেলা হয়। আয়েশও ভাবে যে এবার তার রাস্তা ক্লিয়ার। এবারও খুব সহজেই রাতকে পাবে। এরপর আয়েশ একটা নকল কাগজ এনে রাতের সামনে আমাকে আর নেহাকে বিবাহিত প্রমাণ করে। এমনকি আমার পুরো পরিবারের সামনে আয়েশ নেহাকে অস্বীকার করে। জানি না ও তখন নেহাকে কি বুঝিয়েছিল, নেহাও তখন সত্যিটা কাউকে বোঝায়নি। আয়েশ ভেবেছিল এবার ও খুব সহজেই রাতকে পেয়ে যাবে। কিন্তু তা আর হয় না। সেদিনই রাগের মাথায় রাত গাড়ি নিয়ে বেরিয়ে যায়। বাকিটুকু কি আমি বলবো নাকি তুই বলবি আয়েশ? এতক্ষণ আয়েশ বেশ রেগে থাকলেও এবার তার চোখে মুখে ভয় স্পষ্ট। নেহা আপু মাথায় হাত দিয়ে বসে পড়ল। আমি রুদ্ধ স্যারের দিকে তাকিয়ে বললাম, আপনি প্লিজ সবটা ক্লিয়ার করে বলুন। রুদ্ধ স্যার আবার বলতে শুরু করলো, সেদিন আয়েশ রাতের পিছনে গিয়েছিল। রাত প্রচন্ড স্পিডে গাড়ি চালানোর ফলে রাতের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এতে আয়েশ আরো সুযোগ পেয়ে যায়। ও রাতকে ওখান থেকে নিয়ে যায় আর ইচ্ছে করে রাতের গাড়িতে আগুন লাগিয়ে দেয়। নেহা আপু এবার বলে, তার মানে রাত বেঁচে আছে। কিন্তু রুদ্ধ স্যার মামুনি বাবাইয়ের দিকে তাকিয়ে বলল, রাত কোথায় সেটা আপনারা বলবেন নাকি আমি বলবো? রুদ্ধ স্যারের কথা শুনে বাবাই বলল, তানহাই রাত। সেদিন আয়েশ রাতকে নিয়ে হাসপাতালে যায়। আর পরে আমাদের ফোন দেয়। তবে রাতের গাড়িতে আগুনও লাগায়নি। গাড়িতে আগুন আগেই লেগে গিয়েছিল। আমরা আয়েশকে বলেছিলাম রাতকে তার পরিবারে দিয়ে আসতে, কিন্তু ও রাজি হয়নি। একমাত্র ছেলের ভালো ভেবে আমরাও তার কথা মেনে নিয়েছিলাম। আমি এবার প্রচন্ড অবাক হলাম। আর বললাম, যদি তাই হয় তবে আমার কেন কিছু মনে নেই? তবে কি ওই অ্যাক্সিডেন্টে আমার স্মৃতি? রুদ্ধ স্যার এবার বললেন, না, অ্যাক্সিডেন্টে তোমার স্মৃতি হারায়নি। তোমাকে একটা ঔষধ দেওয়া হতো, যার কারণে তুমি সব ভুলে গিয়েছো। আর এই সবকিছু আয়েশ করেছে শুধু তোমাকে পাওয়ার জন্য। যদি আপনি এই সবকিছু জানতেনই তবে এতগুলো বছর কেন এখানে আসেননি? আর আয়েশও তো চাইলে অনেক আগেই বিয়েটা করতে পারতেন। এর জন্য উনি 4 বছর কেন অপেক্ষা করলো? আয়েশ নেহাকে বিয়ে করেছিল, সেটা একটা এগ্রিমেন্টাল বিয়ে ছিল। হয়তো নেহা জানে না যে ওদের বিয়ের এগ্রিমেন্ট ছিল 4 বছর পর আয়েশ নেহাকে ডিভোর্স দিয়ে দিবে এবং নেহা তার বাবার 50% সম্পত্তি আয়েশকে দিয়ে দিবে। আয়েশ তোমাকে এত দ্রুত বিয়েও করতো না, যদি না আমি ওর সব সত্যি জেনে না যেতাম। নেহা আপু এবার প্রচন্ড ভেঙে পড়ল। আমারও মাথা কাজ করছে না। শুধুমাত্র আমাকে পাওয়ার জন্য আয়েশ এত কিছু করলো। নেহা আপুর লাইফটা এভাবে নষ্ট করে দিল। নিজেকে প্রচন্ড দোষী মনে হচ্ছে আমার।
আমার জন্য এত কিছু হলো। আয়েশা মাথায় হাত দিয়ে বসে আছেন। মামুনি তো রীতিমতে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। রুদ্ধ স্যার কিছু লোককে ভেতরে ডাকলেন। কিছু পুলিশ এসে আরিশকে নিয়ে গেলেন। এখনো সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। মাথাটা প্রচন্ড যন্ত্রণা করছে। হঠাৎই চোখের সামনে সব ঝাপসা দেখতে লাগলাম। চোখ খুলে নিজেকে সম্পূর্ণ নতুন একটা পরিবেশে আবিষ্কার করলাম। পাশে অনেক অপরিচিত মুখের মাঝেও পরিচিত একটা মুখ পেলাম তৃপ্ত। আমি তার দিকে করুণ চোখে তাকাতে সে আমার কাছে এসে বলল, দেখ রাত, আমি জানি তোর কিছু মনে নেই, তাই বলে তোর নতুন স্মৃতি বানাতেও মানা নেই। কারো জীবন কারো জন্য জন্য থেমে থাকে না। সময় চলছে তার আপন গতিতে। এ বাড়িতে এসেছি আজ 4 দিন। এখানকার মানুষগুলোকে আগের মতোই আপন লাগছে। তবুও মামুনি বাবাইকে খুব মিস করছি। 4টে বছর তো তারা আমাকে নিজের মেয়ের মতো আগলে রেখেছে। আরোহার সাথে প্রায় কথা হয়। সবার সাথে আগের মতো অনেকটা ফ্রি হতে পারলেও রুদ্ধর সাথে হতে পারিনি। তবে আমার স্মৃতি ফেরা নিয়ে সবাই একটু চিন্তায় আছে। রুদ্ধ ভাইয়া আজ ডাক্তারের কাছে নিয়ে যাবে বলেছে। রুদ্ধ ভাইয়ার সাথে ডাক্তারের কাছে এসেছি। গতকাল কিছু টেস্ট করাতে দিয়েছিলাম। তার রিপোর্টগুলোয় আজ দেখাতে এসেছি। ডাক্তার অনেকক্ষণ রিপোর্টগুলো দেখার পর বললেন, দেখো রুদ্ধ, আমি রিপোর্টগুলো দেখলাম। তবে স্মৃতি নষ্ট করার জন্য রাতকে যে মেডিসিনগুলো দেওয়া হয়েছিল তা যথেষ্ট পাওয়ারফুল এবং বেশ কড়া ডোজ দেওয়া হয়েছিল ওকে, যার ইফেক্ট এখনো রাতের মাঝে আছে। তাই এক্ষেত্রে ওর স্মৃতি ফেরার চান্সটা একদম কম। তবে ঠিকঠাক চিকিৎসা করালে হয়তো এটা সম্ভব হতেও পারে। আমি এবার ডাক্তারকে বললাম, তবে ওই স্বপ্নগুলো, তোমার পুরনো স্মৃতিগুলো তুমি ভুলে গেলেও সেগুলো তোমার ব্রেনে রয়ে গেছে। সেগুলো বারবার তোমার ব্রেন রিপ্লেস করতে চাইতো বলেই তার যে রিফ্লেকশন সেটা তুমি দেখতে। ও, আরো কিছু কথা বলে ওখান থেকে বাসায় চলে এলাম। বিকেলে ছাদে দাঁড়িয়েছিলাম। তখনই রুদ্ধ ভাইয়া এসে বলল, রাত, আমি জানি তোর আগের কোনো কিছুই তেরো মনে নেই। তোকে আমি কি প্রচন্ড পরিমাণ ভালোবাসতাম হয়তো তোর মনে নেই, কিন্তু তোকে যে আমার ভীষণ দরকার রে। আমি আবার তোর সেই প্রিয় মানুষটা হতে চাই। তোকে ছাড়া যে আমার বেঁচে থাকাটা কঠিন হয়ে যাচ্ছে। আমার হয়তো আগের কিছু মনে নেই, তবে আমি মানুষটা অনুভূতিহীন নই। আমি আগের সেই সব কিছু ফিল করতে পারি। তবে এটা কেন বোঝো না যে তোমাকে ছাড়া আমি প্রতিনিয়ত পড়ছি। মানুষ পোড়ার গন্ধ যে কতটা বাজে সেটা তুমি বুঝবে না রাত পাখি। মানুষ পোড়ার গন্ধটা যে বাতাসে ভাসে না, সেটা যে অনুভব করতে হয়। অবশ্য এটা অনুভব করার ক্ষমতা তোমার নেই। মানুষ পোড়ার গন্ধ বুঝি বাতাসে ভাসে না? না। যদি মানুষ পোড়ার গন্ধ বাতাসে ভাসতো তাহলে যে পৃথিবীও বাসের অযোগ্য হয়ে যেত। আর মানুষ পোড়ার গন্ধ যদি তুমি অনুভব করতে পারতে তাহলে যে তোমার বেঁচে থাকাও কষ্টকর হয়ে যেত। কারণ তোমার পাশের মানুষরাও যে প্রতিনিয়ত পুড়ছে। আমার পাশের মানুষরাও যে মানুষ পোড়ার গন্ধটা উপলব্ধি করতে পারে না। তা না হলে তো সেও বুঝতো যে তার আশেপাশের মানুষগুলো কি বাজে ভাবে পুড়ছে প্রতিনিয়ত। তাই বুঝি রাত পাখি, তুমি এটা জানো না যে তুমি নামক রোগটা যে তোমার পাশের মানুষটার প্রাণ নিয়ে নিয়েছে। সে মানুষটা যে আর বেঁচে নেই। আর মরা মানুষ যে কোনো কিছু অনুভব করতে পারে না। কারো জন্য নিজেকে শেষ করে নিবেন না রুদ্ধ সাহেব। মানুষের জীবন যে বড্ড দামি। অন্যের জন্য তা বিলিয়ে দিবেন না। নিজের জন্য বাঁচতে শিখুন। জানো তো, গত 4 বছর শুধু এই আশা নিয়ে বেঁচেছিলাম যে হয়তো আমি আবার আমার রাত পাখিকে ফিরে পাবো। তাকে নিজের করে পাবো। আমার শুরুতে যে রাত ছিল, আমার সমাপ্তিতেও সেই রাতে থাকবে। আপনার আমার সমাপ্তিটাতে মধুর নাও হতে পারে, আবার কিন্তু তোমার আমার সমাপ্তিটা সুখেরও হতে পারে। রুদ্ধ আর কিছু না বলেই চলে গেলেন।
আমিও নিচে গেলাম। এবারের লোকগুলো আমার আপন হলেও আমার কাছে একদমই অচেনা। তবুও তারা আমাকে আগের মতো আপন করে নিয়েছে। এখানে এসে জেনেছি আমার বাবা মা নাকি অনেক আগেই মারা গেছে। তবুও দীপ্তর মা আমাকে নিজের মেয়ের মতোই দেখেন। উনি সম্পর্কে আমার ফুফু হন। আর যাকে আমি হাসপাতালে নিয়ে গিয়েছিলাম উনি রুদ্ধর দাদি। একটা অ্যাক্সিডেন্টে আমার বাবা মা মারা যাওয়ার পরই থেকেই নাকি আমি এখানে থাকতাম। এই বাড়ির মানুষগুলোও চায় আমি আবার নর্মাল লাইফে ফিরে যাই। তাই ঠিক করেছি কাল থেকে ভার্সিটি যাব। রুদ্ধ সকালে যাওয়ার সময় আমাকে নিয়ে যাবেন। অনেকদিন পর ভার্সিটি এসে বেশ ভালো লাগছে। আজ অনেকদিন পর আবার আরোহার সাথে দেখা হবে ভেবেই মনটা ভালো হয়ে গেল। আরহা এসেই বলল, তোর সাথে অনেক কথা আছে, ক্যান্টিনে চল। আচ্ছা চল। আমি আর আরহা ক্যান্টিনে বসেছিলাম। তখনই আরহা বলল, আমাকে মাফ করে দিস রাত। আমার বাবা মা ভাই যে এতটা জঘন্য আমি ভাবতেও পারিনি। তাদের হয়ে আমি তোর থেকে মাফ চাচ্ছি। জানি শুধু ক্ষমা চেয়ে কিছু হবে না, তবু তুই এসব কি বলছিস তুই আরহা? এতে তুই ক্ষমা চাচ্ছিস কেন? তুই তো উল্টো আমাকে হেল্প করেছিস। তুই কি জানিস রাত যে ভাইয়া জেল থেকে পালিয়েছে? এসব কি বলছিস তুই আরহা? হুম। তুই একটু সাবধানে থাকিস। আর ক্লাস টাইম হয়ে গেছে, চল যায়। হুম চল। ক্লাস শেষে রুদ্ধ বললেন তার নাকি একটা মিটিং আছে। আমাকে একটু অপেক্ষা করতে বললেও আমি রিক্সা করে চলে যাব বলে বেরিয়ে আসি। রাস্তায় এসে একটাও রিক্সা পেলাম না। হেঁটেই এগোচ্ছিলাম। রাস্তাটা একদমই ফাঁকা। খানিক এগোনোর পর পিছন থেকে মাথায় বেশ ভারী কিছুর আঘাত অনুভব করলাম। মুহূর্তেই লুটিয়ে পড়লাম মাটিতে। চোখ খুলেই নিজেকে হাত পা বাঁধা অবস্থায় অন্ধকার একটা ঘরে আবিষ্কার করলাম। সামনে তাকিয়ে একটা ছায়ামূর্তিকে দেখলাম। লোকটা ক্রমশ আমার দিকে এগিয়ে আসছিল। তাকে দেখা মাত্রই বলে উঠলাম, আইস। আইস একটা বিচ্ছুরি হাসি দিয়ে বলল, কি ভেবেছিলে এত সহজে তোমাকে ছেড়ে দিব? তোমাকে পাওয়ার জন্য কম কষ্ট তো করিনি। এভাবে কিভাবে ছেড়ে দিব বলো? রুদ্ধকে শেষ করে দিব আমি তোমার মাধ্যমে। তুমি আমার না তো কারো না। কথাগুলো বলেই আইস আমার দিকে একটা বন্দুক তাক করলেন। আমি এখন শুধু এটাই ভাবছি যে আজ হয়তো আমার নিস্তার নেই। আমি হয়তো আজই শেষ। হঠাৎই একটা গুলির শব্দ কানে এলো। কিন্তু গুলিটা আমার গায়ে লাগেনি। চোখ খুলে দেখি আমার সামনে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে আরিশ। পাশেই বেশ কিছু পুলিশ। তাদের সাথে রুদ্ধও আছেন। উনি দ্রুত এসে আমার হাত পায়ের বাঁধন খুলে আমাকে নিয়ে ওখান থেকে বেরিয়ে এলেন। আমি এখনো একটা ঘোরের মাঝে আছি। কেটে গেছে অনেকগুলো দিন। সেদিনের গুলির আঘাতে মারা গিয়েছিল আরিশ। আমি হয়তো এখনো মামুনি বাবাইয়ের কাছে তাদের ছেলের খুনি হয়ে থেকে গেলাম। সবকিছু তার আপন নিয়মে চলছে। আমিও অনেকটাই নর্মাল হয়েছি। রুদ্ধর সাথেও অনেকটা নর্মাল হয়েছি। সেই আগের মতো বিশ্বাস করতে পারি আমি তাকে। তার চোখে আমার জন্য যে ভালোবাসা দেখেছি সে ভালোবাসাকে বিশ্বাস করতে পারি। নিহা আপুর বাবা রুদ্ধকে রিকোয়েস্ট করেছিলেন সে যেন সত্যি নিহা আপুকে বিয়ে করে। রুদ্ধ তো সাফ সাফ জানিয়ে দিয়েছে যে বিয়ে করলে আমাকেই করবে। রুদ্ধর ওর বাড়ির লোকরাও তাই চায়। আমিও না করিনি। তাদের ইচ্ছেগুলোকেও সম্মান করা আমার দায়িত্ব। ধুমধাম করে কিছু করার মানসিকতা এখন কারো নেই। তাই ঘরোয়া ভাবে সবকিছুর আয়োজন হয়েছে। খুব সাধারণভাবেই আমার আর রুদ্ধর বিয়েটা সম্পন্ন হলো। আজ অনেকদিন পর এই বাড়ির লোকগুলো প্রাণ খুলে এসেছে। রাত্রিবেলা প্রিয় মানুষটার সাথে চন্দ্রবিলাস করার মতো সুন্দর জিনিস পৃথিবীতে খুব কমে আছে। আর সেই সুন্দর জিনিসটা উপভোগ করার সুযোগ পেয়েছি আমি। রুদ্ধর দিকে তাকিয়ে বললাম, যার জন্য এই 4টা বছর অপেক্ষা করলেন সে যদি আপনার কাঙ্ক্ষিত মানুষটা না হতো
যে জিনিসটা আমার ভাগ্যে আছে সেটা আমারই হবে। হয়তো একটু সময় লাগবে, একটু কষ্ট হবে, তবুও সে আমারই হবে। আমি কেবল শান্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম। উনি আমার খুব কাছে এসে কানে কানে বললেন, আমার শুরুতে তুমি ছিলে, আমার সমাপ্তিতেও তুমি। সমাপ্ত। গল্প শেষ মানেই যে সব রহস্য ক্লিয়ার হবে তা নয়। কিছু জিনিস রহস্য থাকা ভালো। গল্পটা কতটা গুছিয়ে লিখতে পেরেছি জানি না।